প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ট্যালেন্ট একাডেমি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। গণিত অ্যাসাইনমেন্টে তোমাদের যে প্রশ্নগুলো ছিল, এখানে এই প্রশ্নগুলো দেওয়া আছে। এই প্রশ্নের সমাধানগুলো ধরে ধরে এক একটা আলোচনা করব। আমি এখন প্রথম সৃজনশীল প্রশ্নের সমাধানটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলেছে রফিকের পিতা ও রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পর রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত ছিল 2:1। ক্ষয়ে বলেছে প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণগুলো গঠন করার জন্য। ক্ষয়ে বলেছে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করার জন্য। ক হতে প্রাপ্ত সমীকরণ লেখের সাহায্যে সমাধান করে ক্ষয়ের উত্তরের সাথে সত্যতা যাচাই করার জন্য বলেছে। আমি তোমাদের এই প্রশ্নটা শুরুতেই সমাধান দেখাবো, তোমরা একটু ভালো করে দেখো। তাহলে দেখো, এখানে আমি মনে করি পিতার বর্তমান বয়স 1 বছর লিখেছি, পুত্রের বর্তমান বয়স লিখেছি কত, y বছর। প্রথম শর্ত মতে যেটা ছিল সেটা হচ্ছে x-5 সমান 10:4। যেহেতু আমাদের কাছে যেহেতু আমাদের কাছে বলা ছিল তাদের 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত এত ছিল, তাহলে দেখো যেহেতু আমি বর্তমান বয়সটা 1 বছর ধরেছি পিতা এবং পুত্রের, তাহলে পূর্ব বললে অবশ্যই কি হবে, 5 বছর পূর্বে অনুপাত যেহেতু দেওয়া আছে, অবশ্যই তোমাকে কি করতে হবে, বর্তমান বয়স থেকে 5 বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ করেছি। এই অনুপাতটার পরিবর্তে আমরা লিখতে পারি x-5/y-5, আর এখানে লিখতে পারি কি 10/4। এটাকে আমি একটু কাজ করেছি, সেটা হচ্ছে এখানে কাটাকাটি করতে 5 দুগুণ 10, 2 দুগুণ 4, আমরা এটা পেয়েছি। তারপরে আমরা আর গুণ করে দিয়েছি 5, 2x থেকে 2x, 5 দুগুণ 10, এখানে 5y কে 5y, 5 5 কত 25। পক্ষান্তর করে নিয়ে গেলাম, এখানে 2x প্লাস এর আছে মাইনাস এর হয়ে গেছে, আর এখানে -25, আর এখানে হচ্ছে প্লাস এর কি হয়ে গেছে, 10 হয়ে গেছে। তাহলে বিয়োগ করলে থাকে আমাদের কাছে কত, -15। অর্থাৎ আমরা সমীকরণ আলোকে পাইলাম কি 2x - 5y -15। এটাই হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে দেখো, দ্বিতীয় শর্ত মতে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের কাছে বলেছিল যে 5 বছর পর তাদের বয়স অনুপাত এত দেওয়া ছিল। তাহলে 5 বছর পর বললে অবশ্যই বর্তমান বয়সের সাথে কি হবে, যোগ হবে না? অবশ্যই যোগ হবে। সেই হিসাবে তাহলে দেখো, আমি দ্বিতীয় শর্ত মতে সেই হিসেবে লিখেছি x+5 অনুপাত y+5 সমান 2:1। তাহলে আমরা এটাকে লিখতে পারি x+5/y+5 2/1। সুতরাং আমরা যদি পরে আর গুণ করি দিই x+5, আর এখানে হচ্ছে 2y+ কি হয়, 10 হয়। তাহলে পক্ষান্তর করলে x এর জায়গায় x, 2y টা প্লাস আর আছে মাইনাস আর হয়ে যাবে, পক্ষান্তর করলে 10 মাইনাস কি হবে, 5 হবে। সুতরাং x - 2 কি পেলাম আমরা, 5 পেলাম। তাহলে দেখো, যেহেতু আমাদের কাছে সমাধানটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে বলেছে, তাহলে আমি ক হতে প্রাপ্ত সমীকরণটা লিখেছি। এখানে যে ক হতে যে দুইটা সমীকরণ পেয়েছিলাম সেটা আমি লিখেছি এখানে। তারপর যে কাজটা করেছি সেটা হচ্ছে 1 নং সমীকরণ হতে পাই বলে আমি লিখতে পারি কি 2x - 5y -15। এখানে 2x যেভাবে রেখে দিলাম, মাইনাসের 5y থাকার কারণে উপসে গেলে এটা কি হয়ে যাবে, প্লাসের 5y হয়ে যাবে, আর -50 যেভাবে থেকে যাবে। x এর সাথে যেহেতু 2টা গুণ অবস্থা, অবশ্যই আমরা জানি পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়। সুতরাং x সমান কি পেলাম, এটা 3 নং সমীকরণ পাইলাম। এখন এই x এর মানটা আমি 2 নং সমীকরণে বসাবো। এই 2 নং সমীকরণে বসিয়ে পাই, দেখো তাহলে x যে বরাবর আছে এইভাবে আমি এখানে রেখে দিয়েছি, আর এখানে -2y এর জায়গায় 2y, আর এখানে 5 এর জায়গায় 5। তারপর দেখো এখানে 2 লসাগু করছি, লসাগু করলে কি হয়, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। তাহলে এই 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়, 1 দ্বারা গুণ করলে এটা যেটা আছে সেটাই হয়ে যাবে। আর এখানে মাইনাসের জায়গায় মাইনাস, 2 2 গুণ করলে 2 2 4 হবে, অর্থাৎ 4y হবে। এখানে 5 এর জায়গায় 5 যেভাবে রেখে দিলাম। তারপর আমরা উপরের লাইনে যোগ বিয়োগ করেছি। দেখো এখানে 5y থেকে যদি 4y চলে যায় থাকে -y, আর -15 যেভাবে রয়ে গেছে। এখানে 2টা আর এই 2টা কোনাকুনি গুণ করে দাও, 5 দুগুণে কত, 10। যেহেতু এখানে -15 আছে, পক্ষান্তর করলে অবশ্যই +15 হয়ে যাবে। সুতরাং y সমান আমরা পেলাম কত, 25। অর্থাৎ y এর মান কার মান ধরেছি, অর্থাৎ y কাকে ধরেছিলাম, y ধরেছিলাম আমরা পুত্র, অর্থাৎ পুত্রের বয়স পেলাম আমরা 25 বছর।
ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই x সমান সমান যেখানে ওয়াই ছিল সেখানে শুধু 25 বসানো হয়েছে। তাহলে 5 25 গুণ করলে কত 125 মাইনাস 15 জায়গায় 15 নিচে 2 এর জায়গায় 2। এই 125 থেকে 15 বিয়োগ করো তাহলে থাকে কত বলো তো 110। 2 দ্বারা ভাগ করলে কত 55 বছর। সুতরাং আমরা পিতার বর্তমান বয়স পেলাম 55 বছর এবং পুত্রের বর্তমান বয়স পেলাম কত 25 বছর। এটাই হচ্ছে আনসার। আমরা ক হতে যে সমীকরণটা পেয়েছিলাম এই সমীকরণটা আমি এখানে লিখেছি -5 যে ব্যবস্থায় রেখে দিলাম, এই 2x টাকে প্রক্ষান্তর করে নিয়ে গেছি। সুতরাং আমরা y সমান সমান পাইলাম, যেহেতু এটা গুণ অবস্থায় আছে অবশ্যই উপাশে গেলে ভাগ হয়ে যাবে, আর এখানে a মাইনাস উভয়কে -1 দ্বারা গুণ করলে কি হবে কাটা যাবে। অবশ্যই তোমরা লেখচিত্রে গঠনের সিস্টেমটা ভালোভাবে বোঝো, আমি বিশ্বাস করি। এই x এর বিভিন্ন মানের জন্য y এর মানটা বের করি। তাহলে আমি এখানে কি করছি x এর মানগুলো ধরেছি, এবার y এর মানটা সমীকরণে বসিয়ে কাটাকাটি করে লিখেছি। তারপরে লিখেছি দেখো মনে করি x ও x প্রাইম এবং y ও y প্রাইম যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু। x ও y অক্ষে একটি গড়কে ধরে চক 0 1 5 এভাবে আমরা বিন্দুগুলো স্থাপন করলে 1 নং সমীকরণ রেখার জন্য একটি সরলরেখা পাবো। এবং ঠিক একইভাবে 2 নং সমীকরণ থেকে y সমান সমান এটা পাই। আবার x এর মানের জন্য y এর বিভিন্ন মান বসিয়ে আমরা কি করি একটা চক তৈরি করি। আমি গ্রাফে এটা দেখাই নাই, তোমরা অবশ্যই এই বিন্দুগুলো গ্রাফ পেপারে বসাবে। বসাইলে দেখবে রেখাদ্বয় পরস্পর এই 55 এবং 25 বিন্দুতে কি করে একই সাথে সেট করে, যেখানে পিতার বর্তমান দাঁড়াবে 55 বছর, পুত্রের বর্তমান বয়স দাঁড়াবে কত 25 বছর। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। ব্যাখ্যাটা তোমরা এভাবে লিখবে আর গ্রাফটাতে শুধু এই মানগুলো তোমরা কি করবে শুধু বসাবে। আমি আশা করি তোমরা এটা অবশ্যই পারবে। তাহলে ক্ষয়তে আমরা যে মানটা পেয়েছিলাম কত বছর বলতো 55 25 বছর না, তাহলে মিলে গেছে, তো এটা হচ্ছে প্রুভড। সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের 1 নম্বরে বলেছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। আমরা অবশ্যই পিথাগোরাসের উপপাদ্যটি জানি, বইয়ে আছে তোমাদের সুন্দর করে তোমরা লিখে নিবা। আর কি কি আছে দেখো তো, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করা হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের অঙ্কিত বর্গক্ষেত্রে অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি সমান। এটাই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। 2 নাম্বার যে প্রশ্নটা আমাদের কাছে করেছিল একটি সমকোণ ত্রিভুজের একটি বাহু অতিভুজ অনুপাত হচ্ছে 5:13, অপর বাহুটি কত। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি একটি বাহু হচ্ছে 5x, অতিভুজ হচ্ছে 13x, অপর বাহু ধরে নিলাম কি a। তাহলে আমরা সূত্র জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে আমি মানগুলো বসাইলাম, 13 × 169, x স্কয়ার হলো x স্কয়ার, 5 এর স্কয়ার হলে 5 25x স্কয়ার, a স্কয়ার জায়গায় স্কয়ার। আর প্রকান্তর করে নিলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে 169 থেকে যদি 25 চলে 144 থাকে, আমি উভয়কে বর্গ করে পাই এখানে √a স্কয়ার, এখানে 144 x স্কয়ার করলে কি হচ্ছে দেখো তো, এই সমান সমান কত 12x পাওয়া যাচ্ছে। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্যটা হবে 12x। 3 নাম্বার যে প্রশ্নটা করেছে বলছে কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের এমন বাহু অনুপাত লেখো যার দ্বারা একটি সমকোণ ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে দেখো একটি ত্রিভুজের বাহুগুলো অনুপাত ধরে নিলাম 1:1:√2 হলে সমকোণ ত্রিভুজ আঁকা সম্ভব। তুমি করে দেখো তো, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 1 প্লাস 1 সমান সমান কত 2, কাজেই সমান 2 সমান সমান কি 2, কাজে এটি সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গয়ের প্রশ্নটা বলেছিল এবিসি সমকোণী ত্রিভুজে এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার হলে কোন কোনটি সমকোণ হবে। তাহলে দেখো এবিসি ত্রিভুজে এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার হলে অ্যাঙ্গেল সি কোনটি কি হবে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে তুমি বুঝতে পেরেছো অবশ্যই এবিটা কি অতিভুজ, এবিটা কি অতিভুজ, তাহলে সি কোনটা অবশ্যই কি সমকোণী ত্রিভুজ। তুমি একে দেখো, ঠিক আছে, তুমি যখন এইভাবে আঁকবা তখন দেখবা যে এইখানে এই অংশেতে সি কোনটা হচ্ছে, যেহেতু এবিটা ছিল কি অতিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয়ের 1 নাম্বার প্রশ্নটা দেখো, চতুর্ভুজের কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে আমরা জানি আয়ত বলে। আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে আয়তক্ষেত্র বলে। 2 নম্বর প্রশ্নটা দেখো, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রগুলো সূত্র চেয়েছিল। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রগুলো সূত্র কি হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা। আমরা যাকে ইংলিশে পড়ি কি হাফ
এ প্লাস বি ইন্টু এইচ, যেখানে এ প্লাস বি থাকে কি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এইচ থাকে উচ্চতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রয়োজনে ওই সূত্রটাও লিখতে পারো ইচ্ছে করলে, ব্যাখ্যাটা দিয়ে দিবে আর কি খুব সহজেই। 3 নম্বর প্রশ্ন দেখো, যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে কি বলে, ঘনবস্তু বলে। আবার যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা তাকে ঘনক বলে। এটা আমরা অবশ্যই জানি, কারণ কে জানো, এগুলো আমাদের বইয়ে আছে, তারপর আমি মুখে একটু বলে দিলাম আর কি। 4 নাম্বারটা দেওয়া আছে বেলুনের ব্যাসার্ধ r = 3.75 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে h সমান এত। তাহলে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2πr+h। জানো না সবাই? অবশ্যই জানো। তাহলে আমরা জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো বসিয়ে গুণ করেছি, গুণ করলে 359.319 সেন্টিমিটার প্রায় আসে। 5 নাম্বারটা দেখো, একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে একটি অনন্য নিরপেক্ষ উপপাদ্য প্রয়োজন, কমপক্ষে একটা প্রয়োজন। 6 নাম্বারটা দেখো, যে সকল সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করে। 6 নাম্বারটা দেখো, উত্তর হচ্ছে যেই কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করে। 7 নম্বর প্রশ্নটা দেখো, দেওয়া আছে চাকার ব্যাসার্ধ r সমান 34 সেন্টিমিটার, চাকার পরিধি আমরা জানি 2πr। তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি, মানগুলো বসিয়ে কত 213.62 সেন্টিমিটার। সুতরাং চাকাটি একবার ঘুরলে 213.62 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ সৃজনশীল 3-এ আমাদের যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে চিত্র সহ ঘুড়ির সংখ্যা লিখতে। তারপর ক্ষয়ের প্রশ্ন হচ্ছিল উদ্দীপকের আলোকে অঙ্কনের বিবরণ সহ বর্গটি আঁকো। গয়ের প্রশ্নটা করেছি কি, ক্ষয়তে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি অঙ্কন করো, অঙ্কনের বিবরণ দেওয়ার জন্য বলেছে। তাহলে দেখো এটি সহজ, এটি তোমরা অবশ্যই পারো আমি মনে করি, কারণ হচ্ছে এগুলো আমাদের ক্লাসে অবশ্যই অনেকবার করানো হয়েছে। তারপর দেখো ঘুড়ির সংখ্যাটা আমি বলছি। ঘুড়ি হলো একটি চতুর্ভুজ যার দুই জোড়া বাহু পরস্পর সমান, যেখানে প্রত্যেক জোড়া সমান বাহুদ্বয় সন্নিহিত। তাহলে আমি এখানে ঘুড়িটা অঙ্কন করেছি, অবশ্যই দেখছো, তোমাদের বইয়ে আছে, প্রয়োজন বই থেকেও লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো ক্ষয়টা বর্গের বাহু দৈর্ঘ্য এ হলে পরিসীমা ছিল 12 সেন্টিমিটার। পরিসীমাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে এক বাহু দৈর্ঘ্য পাবো, অর্থাৎ বর্গের এক বাহু দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে তার আলোকে আমরা চিত্রটা অঙ্কন করেছি, তোমরা অবশ্যই পারো। তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে, এখানে কলম দিয়ে আঁকা হয়েছে বোঝানোর সুবিধার্থে। তারপরে তোমরা অঙ্কনের বিবরণগুলো দিয়ে দিবে আর কি। এখানে অঙ্কনের বিবরণগুলো আমি লিখেছি, এখানে অঙ্কন বিবরণগুলো দেওয়া আছে কিভাবে অঙ্কন করা হয়েছে। তোমরা এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো, আমি বিশ্বাস করি তোমরা এটা অনেক ভালো, অনেক ভালো পারো। পরের প্রশ্নটা দেখো, বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এই √2 এর উপরে ভুলে রুট আবার চলে গেছে, এটার উপর রুট আবার হবে না। এর মান দেওয়া ছিল 3, তাহলে 3√2 পাইছি। তাহলে আয়তক্ষেত্রে বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল এত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। সুতরাং এর সমান পাইলাম, আমরা কর্ণের দৈর্ঘ্য পাইলাম এটা। তার আলোকে এখানে আমরা আয়তটি অঙ্কন করেছি। এখানে আয়ত অঙ্কনের বিবরণগুলো দেওয়া আছে, তোমরা এগুলো ভালোভাবে লিখে নিবে। আমি এগুলা বুঝাচ্ছি না কেন, কারণ হচ্ছে তোমরা আয়ত অঙ্কন করতে পারো আমি বিশ্বাস করি, এবং বর্গ অঙ্কন করতে পারো। তোমরা এগুলোর ব্যাখ্যা সহকারে লিখলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। আজকে এতটুকুই, সামনে আরো অঙ্ক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।